নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। স্বাস্থ্য পরিষেবায় এক নতুন পালক ঝুলল রাজারহাট নিউ টাউনের বিদ্যাসাগর মাতৃসদন ও হাসপাতালে। সুন্দরবনের যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক, যুব তৃণমূলের জেলা সভাপতি সহ তৃণমূল কর্মীরা। ভরা কোটালের আগে দাসা নদীর বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী। সরকারি হাসপাতালে দীর্ঘ লাইন, পরিষেবা দিতে বসিরহাটে দুয়ারে চিকিৎসা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিচ্ছে বহিরাগতরা। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি লক্ষ্যে সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে। অত্যাধুনিক জিমের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়ে গেল মালদায়। স্বর্গীয় কস্তুরী দাস প্রাক্তন বিধায়কের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাস্থ্য পরিষেবায় এক নতুন পালক ঝুলল রাজারহাট নিউ টাউনের বিদ্যাসাগর মাতৃসদন ও হাসপাতালে। অত্যাধুনিক ডায়ালিসিস মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ও আইডিবিআই ব্যাংক প্রদত্ত ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়ে গেল সোমবার। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে 3টি মেশিনের শুভ উদ্বোধন হয়ে গেল এই দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধাননগর কর্পোরেশনের বিদ্যাসাগর মাতৃসদন ও হাসপাতালে রাজারহাট নিউ টাউনের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল প্রকল্প থেকে এলাকার মানুষের আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে 3টি অত্যাধুনিক মেশিনের শুভ উদ্বোধন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মণ্ডল, বড় একের চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল ডাম্পি, মেয়র পরিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর মাতৃসদন। নারায়ণপুরবাসীর কাছে এই হসপিটালটা কিন্তু একটা হসপিটাল না, এটা আবেগ। এটা খুব সুন্দর পরিষেবা নিয়ে চলতো, কিন্তু কোভিড এর পরে একটু পরিষেবাটা খারাপ হয়ে যায়। মানুষের এটা নিয়ে খুব কমপ্লেন ছিল যে এত সুন্দর হসপিটাল, কিন্তু কোভিড এর পরে আস্তে আস্তে একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আমাদের বিধায়ক তিনি কিন্তু একদম কড়া হাতে এটাকে ধরে সুন্দর পরিষেবা যাতে আবার চালু হয় তার জন্য এক্স-রে মেশিন, ইউএসডি মেশিন এবং ডায়ালিসিস মেশিন তিনি আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে এবং আমাদের মেয়র মাননীয় কৃষ্ণ চক্রবর্তীর হাত ধরে তার শুভ উদ্বোধন করলেন। এবং আমি আশাবাদী যে এই 3টি মেশিন এখানে সাধারণ অসহায় মানুষের কাজে আসবে এবং নারায়ণপুরবাসী সমৃদ্ধ হবে। আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে দুটো, একটা হচ্ছে আপনার ডায়ালিসিস মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, আইডিবিআই ব্যাংক আমাদের একটা ডিজিটাল সহযোগিতা করে। তিনটি আমাদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ এটা ব্যবহার থাকবে। এই অঞ্চলটা এমন জায়গা ঘিরে সংখ্যালঘু মুসলিম মানুষ, উদ্বাস্তু মানুষ, বাস যাদের গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি এত বেশি কস্টলি থাকে, আমি নিজে তাদের নানাভাবে সাহায্য করি। এটা আমাদের সরকারি ভাবে মানুষ থাকবেন। আর ডায়ালিসিস দারুণভাবে প্রয়োজন। আমার পাশে মানিকপদ বাবু আছেন, চেষ্টা আমরা আমাকে একটা কমিটির চেয়ারম্যান করেছেন। আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীকে যদি ইন্টারেক্টেড হয়ে যাবে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা আমার কোনো কারণ নেই, আমাদের হয়ে যাবে। একটা সংস্থাও ডায়ালিসিস চালানোর জন্য পেয়েছেন, এবার আস্তে আস্তে সেটা ইন্ট্রোডিউস করা যাবে। আমরা যেহেতু এটা উদ্বোধন করে মানুষের কাছে শুধু এখানে না, ব্লকেও আজকে আমরা এটা করলাম। দুই জায়গা আমার বিধানসভাতে 2টি আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের উদ্বোধন হলো। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে বিষয়টা হবে। আমি এলাকারই ছেলে, এখান থেকেই বড় হয়েছি, আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে বড় বিষয়টাকে। সুন্দরবনের যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক, যুব তৃণমূলের জেলা সভাপতি সহ তৃণমূল কর্মীরা। রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল-আপের ক্যাম্প। বিভিন্ন জায়গার পাশাপাশি সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত ল্যাম্পসের মাঠে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল-আপের কাজ। এই ক্যাম্পের কাজ সঠিকভাবে চলছে কিনা তা খতিয়ে দেখতে এদিনের এই ক্যাম্পে আসেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ বেশ কিছু জনপ্রতিনিধি ও তৃণমূলের কর্মীরা।
উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি শ্রমিক রায় অধিকারী, সন্দেশখালী 1 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি মধুসূদন বারুই সহ আরো অনেকে। ক্যাম্পে থাকা কর্মীদের সুবিধা অসুবিধার কথা শোনেন, পাশাপাশি ক্যাম্পে ফর্ম ফিল আপ করতে আসা যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। সন্দেশখালীর এই ব্লক জুড়ে রয়েছে আদিবাসী শ্রেণীর বসবাস, সেখানেই এই ধরনের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা নিতে যুবক যুবতীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেখুন, আজকের আপনারা জানেন দুয়ারে সরকার এবং যুবসাথীর ফর্ম ফিল আপ চলছে। ইতিমধ্যে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ যারা লাইন দিয়ে আছে এবং তাদের ফর্ম ঠিকঠাক পূরণ হচ্ছে কি না, কোথাও সমস্যা হচ্ছে কি না, এইগুলো দেখার জন্য যেমন আমাদের শ্রমিক রায় অধিকারী বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রিকি আছে, আমরা সবাই আছি। আমরা আজকে দেখে নিচ্ছি ঠিকঠাক করে তারা সাহায্য পাচ্ছে কি না, মানুষ যে ফর্ম ফিল আপ করছে সেগুলো সঠিকভাবে জমা পড়ছে কি না। বিশেষ করে আমরা আজকে ছাত্র যুবরা যারা এই সুবিধা পাচ্ছে, যারা আমাদের যুবসাথী, তারা তো একেবারেই কম বয়সের ছেলে, তাদের ফর্ম ঠিকঠাক করে নেওয়া হচ্ছে কিনা এগুলো আমরা দেখার জন্য আজকে এসেছি। অফিসিয়ালি আমরা সেই সমস্ত মানুষদের হেল্প করার জন্য আমাদের কর্মীদেরকে বলেছি। আমাদের যারা বিভিন্ন সংগঠনের দায়িত্ব তাদেরকেও আমরা জানিয়েছি যে তোমরা সেই হেল্পগুলো করে দাও। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা টাউনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম যে যুগান্তকারী পদক্ষেপ যুব সমাজের জন্য এই যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে এবং এই ফর্ম ফিল আপকে কেন্দ্র করে যে একটা উন্মাদনা বাংলার যুব সমাজের মধ্যে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ব্লকে আমরা দলের তরফ থেকে আমাদের প্রতিনিধিরা আমরা তাদেরকে সহায়তা করবার চেষ্টা করছি ফর্ম ফিল আপের মাধ্যমে, বা যদি কোনো জায়গায় কোনো কিছু তাদের বুঝার বিভ্রান্তি হয় সেই কাজটা পরিদর্শনেই মূলত আমরা আজকে এখানে এসেছি। যে আমরা ঘুরে ঘুরে দেখছি যে মানুষ সঠিকভাবে সেই ফর্মটা ফিল আপ করতে পারছে কিনা, মানুষের কাছে পরিষেবাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, বা কোনো অসুবিধা থাকলে সেটা যাতে সমস্যা সমাধান করে দেওয়া যায় সেই বিষয়ে আমাদের আসে। ভরা কোটালের আগে দাসা নদীর বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী। বসিরহাটের হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের চক খা পুকুরের দাসা নদীর বাঁধ বসে যায় গভীর রাতে 100 থেকে 150 ফুট। খবর পেয়ে তড়িঘড়ি বিডিও সমীর মণ্ডল ও হাসনাবাদ ব্লকের সভাপতি আনন্দ সরকার তারা এসে ভয়াবহ পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে সেচ দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে জেসিবি দিয়ে কাজ শুরু করে হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি আনন্দ সরকার। তিনি বলেন যে আর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনিয়ার সাহেব আসবেন পরিদর্শনে। যেহেতু 3টি পঞ্চায়েত জলে মগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেহেতু সামনে ভরা কোটাল এবং বর্ষার মৌসুম রয়েছে, সেই কারণেই যাতে শক্তপোক্ত বাঁধ তৈরি করা যায় সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। আইলা আমফানের মতন একাধিক সাইক্লোন এই এলাকার উপর দিয়ে বয়ে গেছে, তাই নদী বাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য আমরা দ্রুত মেরামতের ও শক্তপোক্ত বাঁধ তৈরি করার চেষ্টা চালাচ্ছি। তিনি আরো বলেন কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকেও নজর দিতে বলবো বিডিও সাহেবকে। জায়গাটা তো খুব মানে বহুত দিন তো খারাপ, এটা তো কোনো মানে প্রশাসনের লোক কেউ ডাকে না। এখন খুব এমার্জেন্সি সময় এখন ভিডিওকে আজকে এসছে না ভিডিও সভাপতিরা এখন এটা দেখে গেল না। কি বল, আমাদের নদীর বাঁধ যাতে ভালো হয়, যাতে আমরা সচ্ছল থাকতে পারি, বাঁধটা যেন না ভাঙে, আমরা যেন ভালোভাবে বাস করতে পারি এখানটা। এখানকার স্থানীয় লোকেরা অনেক দিন থেকেই অভিযোগ জানাচ্ছিল এখানকার বাঁধের অবস্থাটা খারাপ এবং আগেও 2-1টা ইনসিডেন্ট হয়েছে। তো আজকে এসেছিলাম, ইরিগেশন কাজ শুরু করেছে, ওনাদের আরও কিছু সাজেশন ছিল লোকাল লোকদের, তো আমি এটা ইরিগেশনের সঙ্গে আলোচনা করে নেব। জোয়ারের তোড়ে দাসা নদীর যে বাঁধ, এটা খাপুকুর গ্রাম সভাতে অবস্থিত। এই বাঁধের ভীষণ খারাপ অবস্থা ছিল, টোটাল বাঁধটার অর্ধেকটা নেমে যায় নদীতে। ইরিগেশন দপ্তরকে বলে এবং
বিডিও সাহেব পরিদর্শনে এসেছিলেন, তাঁরা সরজমিনে তদন্তটা করছেন এবং এরপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসে জায়গাটা পরিদর্শন করবেন। আমরা দপ্তরের কাছে এবং বিডিও সাহেবের কাছে আর্জি জানিয়েছি। আমরা কৃষক পরিবারের মানুষ, এই পঞ্চায়েতের যদি একটা জায়গাতে ভাঙে তাহলে সমস্ত পাটলি খানপুর, বরুণাট, হাসনাবাদ জিপি প্লাবিত হয়। এর আগে আসে এবং আয়লাতে দেখা গেছে 3 পঞ্চায়েতের কোথাও যদি ভাঙে সেই জল সমস্ত তিনটে পঞ্চায়েত মিলে সেই জলে জলবন্দী হয়ে যায় এলাকার মানুষ। সেই জন্যে আমরা চাইছি বর্ষা আসার আগে শক্তপোক্তভাবে যাতে এই বাঁধটা নির্মাণ হয়, তার জন্যে আমরা বিভিন্ন দপ্তরে নিবেদন করছি এবং তাঁরাও সরজমিনে তদন্ত করে দেখছেন বিষয়টা কিভাবে দাঁড় করানো যায়। সরকারি হাসপাতালে দীর্ঘ লাইন, পরিষেবা দিতে বসিরহাটে দুয়ারে চিকিৎসা। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এবং পর্যাপ্ত ঔষধ না পাওয়ার সমস্যা নতুন নয়। এই বাস্তব সমস্যার সমাধানে এক মানবিক উদ্যোগ নিলেন বসিরহাটের চিকিৎসক ডক্টর সৌর্য ব্যানার্জি। তার উদ্যোগে ও মন্দির সংরক্ষণ কমিটি বসিরহাটের পরিচালনায় বসিরহাট শহরের ট্যাটরা এলাকায় আয়োজিত হলো এক মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। নাক, কান, গলা, চোখ, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা করেন। পাশাপাশি ইসিজি, রক্তচাপ মাপা, সুগার পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা ছিল এই দিন। চিকিৎসার সঙ্গে সঙ্গে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়, যা পেয়ে খুশি এলাকার মানুষজন। শিবিরে রক্তদান কর্মসূচিও নেওয়া হয়। যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। এর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও পৌঁছে দেওয়া হয়। বিশ্ব উষ্ণায়নের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এই প্রতীকী উদ্যোগ বলে জানান আয়োজকরা। উদ্যোক্তা ডক্টর সৌর্য ব্যানার্জি বলেন, সরকারি হাসপাতালে রোগীর চাপ খুব বেশি, অনেকেই ঠিকমতো চিকিৎসা বা ঔষধ পান না। তাই চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই স্বাস্থ্য শিবিরের আয়োজন। পাশাপাশি আমরা চাই মানুষ সুস্থ থাকার সঙ্গে সঙ্গে পরিবেশ রক্ষারও দায়িত্ব নিক। গাছ লাগানো সেই বার্তাই বহন করে। স্থানীয়দের মতে এই ধরনের স্বাস্থ্য শিবির নিয়মিত হলে সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত বহু সমস্যা অনেকটাই কমবে। একদিকে যেরকম রক্তের আকাল, একই রকমভাবে আমাদের গ্রাম বাংলা এবং যে কলকাতা বাদ দিয়ে বাকি যে জায়গা আছে সেখানে মানুষের কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে কোনো সচেতনতা নেই। তো দীর্ঘদিন ধরে আমি এরকম মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত, সেখানে দেখি যে প্রান্তিক মানুষদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছায় না এবং একই রকমভাবে তাদের প্রচুর পেশেন্ট আছে যাদের সুগার আছে, প্রেশার আছে, তারা জানেই না। সেই জন্য এই ধরনের একটা উদ্যোগ আমি চালাই প্রতি বছর বিভিন্ন জায়গাতে, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিই এবং একই সঙ্গে সুগার চেক করা, প্রেশার চেক করা, ইসিজি করে দেওয়া, এরকম ধরনের পরিষেবা বিনামূল্যে দিই, যাতে অনেক পেশেন্ট আছে যারা নিজেরা বুঝতে পারে যে কারুর সুগার হয়েছে, কারুর প্রেশার হয়েছে, কারুর হার্টের সমস্যা আছে, তো তাদের পরিষেবা দেওয়ার মাধ্যমে তারা কিছুটা উপকৃত হয়। এবং একই সঙ্গে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি চালাচ্ছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে দেখবেন যে চারিদিকে রক্তের আকাল। কোনো ব্লাড ব্যাংকে যদি আমরা যাই, সেখানে যাওয়ার পরে দেখি যে আমরা ব্লাড ব্যাংকে রক্ত চাইলে রক্ত পাই না, তখন সেখান থেকে বলে যে আপনারা নিজেদের ডোনার জোগাড় করে নিয়ে আসুন। এই যে সমাজের কাছে এখন যে আগে আমরা দেখতাম যে কোনো ব্লাড ব্যাংকে গেলে আমরা রক্ত পাই, কিন্তু এখন কেন পাচ্ছি না? কারণ এই সম্বন্ধে সরকার সচেতনতা বৃদ্ধি করছে না। যদি সরকার সচেতনতা না বৃদ্ধি করে তাহলে মানুষ এই বিষয়ে সচেতন হচ্ছে না। তো আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা যদি জায়গায় জায়গায় এই ধরনের সচেতনতা তৈরি করি, তাহলে কিন্তু অনেক মানুষ যারা রক্ত দেবে এবং মুমূর্ষু রোগী যাদের হসপিটালে ভর্তির পরে দেখা যায় যে রক্তের আকাল হচ্ছে, রক্তের প্রয়োজন হচ্ছে, তো তারা কিন্তু রক্তটা পাবে। সেই জন্য আমাদের এই উদ্যোগ। দেখুন, এটা যদি এখানকার যদি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, বসিরহাট একটা সুপার স্পেশালিটি হসপিটাল এবং এটা বসিরহাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য পরিষেবা চলছে। এখান থেকে কিন্তু 5 মিনিটের দূরত্বেই সুপার স্পেশালিটি হসপিটাল। তারপরেও
এখানে দেখছেন যে শত শত পেশেন্ট যারা এসছে আমাদের এখানে পরিষেবা নিতে, তাহলেই বুঝতে পারছেন যে বসিরহাট হসপিটালের কি অবস্থা। সেখানে গেলে সবার নিত্য নিয়মিত সেখানে বিভিন্ন রকম অভিযোগ আসে, বিভিন্ন রকম সমস্যা, সেখানে ডাক্তার থাকে না, সেখানে পরিষেবা পায় না, সেখানে শিশু মৃত্যু হচ্ছে, এই ধরনের সমস্যা কিন্তু লেগেই আছে বসিরহাট হসপিটাল। অতএব সুপার স্পেশালিটি হসপিটাল শুধু নামে মাত্র, সেখানে আসল কিছু পরিষেবা নেই। একদম সম্পূর্ণ বিনামূল্যেই আমাদের মন্দির সংরক্ষণ সমিতির উদ্যোগে এই পরিষেবা পাচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি, মেডিসিন বিভাগ, চর্ম বিভাগ, ডেন্টাল, আই স্পেশালিস্ট, একই সঙ্গে এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টের জেনারেল মেডিসিন, গাইনোকোলজিস্ট, এই বিভিন্ন রকম পরিষেবা আমরা এখানে পুরোপুরি বিনামূল্যে দিচ্ছি। এবং শুধুমাত্র ডাক্তারি দেখাই নয়, তার সঙ্গে সঙ্গে ইসিজি পরিষেবা, একই সঙ্গে সুগার বিনামূল্যে পরীক্ষা করে দেওয়া, এই ধরনের পরিষেবাও আমরা দিচ্ছি এখানে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিচ্ছে বহিরাগতরা। এই যেন বজ্র আটুনি ফসকা গেরো। নিরাপত্তার জন্য উঁচু সীমানা প্রাচীর, লোহার বিশালাকার গেট রয়েছে, গেটে মোতায়েন নিরাপত্তা রক্ষীও। তবুও আধার নামলেই বহিরাগতদের প্রবেশ অবাধ হয়ে উঠছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশে সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিচ্ছে বহিরাগতরা। এরই মধ্যে জানুয়ারি মাসে মেয়াদ ফুরিয়েছে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব থাকা ঠিকাদার সংস্থার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহলে। যদিও নিরাপত্তা রক্ষী মোতায়েনের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাদের দাবি, এখন বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, নিরাপত্তা রক্ষীর ব্যাপারে দরপত্র ডাকার প্রক্রিয়া চলছে। আর সীমানা প্রাচীর না থাকার ব্যাপারটি পূর্ত দপ্তরকে বলা হয়েছে। দপ্তরের তরফে পরিদর্শনও হয়েছে। দপ্তরের তরফে পরিকল্পনা তৈরি করে দেওয়া হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ঠিকাদার সংস্থার অধীনে এখন বিশ্ববিদ্যালয়ে 50 জনেরও বেশি নিরাপত্তা রক্ষী রয়েছেন। জানুয়ারি মাসে নিরাপত্তা রক্ষী নিয়োগকারী বেসরকারি সংস্থার মেয়াদ শেষ হয়েছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহেও জানুয়ারির বেতন হয়নি, দাবি নিরাপত্তা রক্ষীদের। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের 146 মিটার এলাকায় সীমানা প্রাচীর না থাকায় ছাত্রছাত্রীদের উদ্বেগ কয়েক গুণ বেড়ে গিয়েছে। অভিযোগ, উন্মুক্ত এলাকা দিয়ে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে অসামাজিক কাজকর্ম চালাচ্ছে। তাতে ছাত্রছাত্রীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গত 1.5 বছর আগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রের উপরে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী রিম্পা খাতুন বলেন, দুপুরবেলায় উন্মুক্ত এলাকা দিয়ে বহিরাগত যুবকেরা ঢুকে পুকুরে মাছ ধরছে। সেই চত্বরে নিরাপত্তা রক্ষীও থাকে না। সন্ধেয় পর্যাপ্ত আলো নেই। কর্তৃপক্ষের দ্রুত দেখা উচিত। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল কমিটির সদস্য তথা তৃণমূলের কলেজ শিক্ষক সংগঠনের ওয়েব কুপার নেতা সনাতন দাস বলেন, ঘটনাটি সত্যিই খুবই উদ্বেগের। আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখবেন। এখানে সিকিউরিটি গার্ড থাকা দরকার, তারপরে দ্বিতীয়ত সিসিটিভি ক্যামেরা থাকা দরকার চারিদিকে, আর চারিদিকটা ঘেরারও প্রয়োজন। চারিদিকটা মানে খোলামেলা রয়েছে, সেই জন্য সেটারও তো প্রয়োজন। আপনারা তো একা যেতে আসতে হয় বিভিন্ন জায়গায়, অনেকে তো একাই যাতায়াত করে, তাতে বড় ভয়েরও ব্যাপার তো। হ্যাঁ, সেটা তো ভয়ের ব্যাপার রয়েছে। আর তাছাড়া তো আর কোনো এরকম সমস্যা নেই। নিরাপত্তাটা বাড়ানো, হ্যাঁ, নিরাপত্তাটা বাড়ানোর দরকার। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ এখানে দেখছি যে পুরনো যে ক্যান্টিনটা আছে, মানে পুকুর ধারের ওই দিকটাতে পাঁচিল নেই একদম। তো বহিরাগত ছেলেপেলেরা, বহিরাগত কিছু মানুষজন দেখছি ইউনিভার্সিটিতে ঘোরাফেরা করছে। বাচ্চা ছেলেপেলে এসে দেখছি ঘুড়ি ওড়াচ্ছে। আবার বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি মদের বোতল পড়ে থাকছে। তো মদের বোতল যদি পড়ে আছে, এখন সবাই ভাবতে পারে যে এটা ছাত্ররা করছে এরকম, কিন্তু তা না। আমাদের বিশ্বাস এটা বাইরে থেকে কেউ এসে এগুলো করছে। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক।
কারণ আমার ম্যাথ ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টেরই একটা দিদি ছিল, সিনিয়র দিদি, ওকে বাইরে থেকে একটা ছেলে এসে গলায় চাকু মেরেছিল, প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। তো আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। মানে পাশে কয়েকটা লাইটের ব্যবস্থা থাকলে ভালো হবে আর কি, আর গার্ড থাকলে, আর কয়েকটা সিসিটিভি ক্যামেরাও যদি লাইটের মানে যে লাইটটা থাকবে ওখানে লাগিয়ে দিলে বেশি ভালো হবে। নিরাপত্তাটা থাকবে যে মানে কিছু যদি হয় তো ওখানে ক্যাপচার তো হবে কমসে কম। এমনি নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড কি বাড়ানো উচিত? হ্যাঁ, সে তো বাড়ানো উচিত। কয়েকজন আছে যারা গেটেই আছে, আর এমনিতে এদিকে নেই। আর বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় নিরাপত্তা রক্ষীহীন। আমি যতদূর জানি তাতে আমাদের যে নিরাপত্তা রক্ষীর যারা দায়িত্বে ছিলেন তারা জানিয়ে দিয়েছিলেন যে 31শে জানুয়ারির পর থেকে তারা আর এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেবেন না। ফলে এটা বহুদিন আগে থেকেই আমাদের জানা, এবং আমি যতদূর জানি তারা এটা চিঠি দিয়ে জানিয়েছেন, এবং আমাদের বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছেন তারাও এই বিষয়ে অবগত আছে। কারণ আমি তখন কলা এবং বাণিজ্য অনুষদের ডিনের দায়িত্বে ছিলাম। আমি নিজে জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যারা সে সময়ে যারা নিরাপত্তা ছিলেন তাদের দায়িত্ব শেষ হবে, সুতরাং এই বিষয়ে ইনিশিয়েটিভ নিতে হবে। ইতিমধ্যে আমি যতদূর জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাচীরের একটা বৃহৎ অংশ ভাঙা রয়েছে। সেদিক থেকে যারা আনঅথরাইজড পার্সন তারা ঢুকছে, এবং সেই সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি সেই সঙ্গে সঙ্গে বাইরের লোকজন এখানে ঢুকে অবৈধ কাজকর্ম করছে ইত্যাদি ইত্যাদি খবর রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা যারা ফ্যাকাল্টি রয়েছি, আমি মনে করি যে নিরাপত্তা রক্ষীহীন অবস্থায় বিশ্ববিদ্যালয় রাখা ঠিক নয়, কারণ যে কোনো সময়েই আমরা বিশেষ পরিস্থিতির মধ্যে পড়তে পারি। তো আমার বক্তব্য হচ্ছে যে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার বলয়ে বাঁধতে হবে, না হলে যে কোনো দিনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। 1 তারিখ থেকে আমাদের সিকিউরিটি এজেন্সি তার যে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে, তার ফলে আমাদের 1 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো সিকিউরিটি পার্সনস নেই। তার ফলে বিশ্ববিদ্যালয় একটা আনসেফ জায়গাতে চলে গেছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়কে এইভাবে সিকিউরিটিহীন রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না। খুব দ্রুততার সঙ্গে এই সমাধান করে আমাদের ক্যাম্পাসে সিকিউরিটি নিয়োগ করতে হবে। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রচুর ধরনের ইম্পর্টেন্ট অফিস আছে, রেজিস্ট্রার অফিস, কন্ট্রোলার অফিস, প্রচুর স্টুডেন্ট এখানে আসে। তাদের নিরাপত্তাটা খুব সুনিশ্চিত করা দরকার। এবং আমি শুনেছি আমাদের যে বাউন্ডারি ওয়াল কিছুটা পোর্শন সেটা ভাঙাচোরা অবস্থাতে আছে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সিকিউরিটিহীনতার মতো কি চলছে। আমি বলবো বর্তমান অথরিটিকে এর সমাধান দ্রুততার সঙ্গে করে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। ওদের মেয়াদ শেষ হয়ে গেছে তা নয়, ওরা হচ্ছে কি উইথড্র করতে চেয়েছে। আজকে নতুন কথা নয়, বহু বছর যাবতীয় হচ্ছে ওরা উইথড্র করতে চাইছে। ফলে এখান থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা ওটাকে কন্টিনিউ করুন, ফলে সেটাই চলছে। আর ওরা এখনও সিকিউরিটিতে আছে এখন। আর নতুন করে আমরা টেন্ডারিং প্রসেস আপনার হচ্ছে কি আমরা শুরু করেছি। এই জন্য কি সব বেতন আটকে আছে সিকিউরিটি গার্ড? না না না, এই তো এখনই তো সই করে এলাম। আর সাহেব যে 150 মিটার অংশ সীমানা প্রাচীর নেই ইউনিভার্সিটির, ঠিক 146 মিটার, 46 মিটার, সেখানে ছাত্রছাত্রীরাও বলছে যে সন্ধ্যাবেলা দেখা যায় বাইরের ছেলেপেলে ঢুকে পড়ছে, মাছ মারছে। সেটাও আমরা পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এসে মেজারমেন্ট করে গেছেন, করে ওনারা একটা এস্টিমেট দেবেন আমাদেরকে। সেটা এখনো অবধি আমরা পাইনি। সেটা এলে পরে এস্টিমেটটা পেলে পরে তারপরে আমরা হায়ার এডুকেশনকে লিখবো যে এটা করতে হবে। ফান্ডটা যদি ওনারা দেন ভালো কথা, অথবা আমাদেরকে পারমিশন দিন যে আমরা ওন ফান্ড ব্যবহার করব। স্যার পথবাতি, সিসি ক্যামেরা এগুলো একটা দাবি করেছে ছাত্রছাত্রীরা। সবই আছে, কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট ফর সিকিউরিটি সেটা হলো কি আমাদের সিকিউরিটি সিস্টেমটা, যারা সিকিউরিটি আছে তাদের
ওটা রিনিউ করা, যাতে যদি নতুন করে টেন্ডার করা, সেটা প্রসেস চলছে। যতদূর মনে পড়ছে 5 তারিখ বা 6 তারিখে বোধহয় টেন্ডারের ডেট শেষ হবে সেটা। আর ওই 146 মিটার বাউন্ডারি ওয়ালটা খুব ইম্পর্টেন্ট। স্যার বহিরাগতটা ঢুকে পড়ছে, হ্যাঁ, সেটা কিছু করার উপায় নেই, কারণ আমি যা দেখেছি ওখানটাতে যে প্রাইমারি একটা কোনো বেড়া দেওয়ার চেষ্টা করি, সেটাও অনেকটা এক্সপেন্সিভ, সেটা আমার ক্ষমতার বাইরে আসছে। সেই জন্যই পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছে, ওনারা এসেও ছিলেন, এসে ওনারা মেজারমেন্ট নিয়ে গেছেন, গিয়ে আমাদেরকে একটা এস্টিমেট দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আটকে আছি আমরা। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি লক্ষ্যে সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক নিযুক্তির প্রয়োজন, এমনটাই মনে করে সারা বাংলা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক কল্যাণ সমিতি। হু রিপোর্ট অনুযায়ী দেশের জনগণের 70% স্বাস্থ্য রক্ষায় কার্যকারী ভূমিকা পালন করে চলেছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা। সেই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের সরকারি স্বীকৃতি ও পরিচয়পত্র প্রদান, প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিচর্যার ক্ষেত্রে নির্দিষ্ট ব্লক ভিত্তিক নির্দিষ্ট প্রশিক্ষণ ও সার্টিফিকেট ব্যবস্থা চালু করা ও গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের নিযুক্ত করার দাবিতে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সারা বাংলা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক কল্যাণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি আব্দুল হান্নান হালদার, রাজ্য সম্পাদক ও মুখপাত্র রিপন সাহা, সাধন তালুকদার সহ অন্যান্যরা। কর্মসূচি ছিল গোটা রাজ্যভিত্তিক গ্রামীণ ডাক্তারদের সংগঠিত করে আমাদের গ্রামীণ ডাক্তারদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার যে সরকার নাম দিয়েছে সেটা সেই তার আনুষ্ঠানিক। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের ব্লক ভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে এবং গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোটা যেটা শক্ত করার জন্য তাদেরকে এই কাজের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি আছে আমাদের একটা মেডিকেল কাউন্সিল গঠন করা, যাতে গ্রামীণ নেওয়া যায় সেগুলো সরকার পরিকল্পনা করবে, তার জন্য উন্নয়ন বোর্ড বা টাস্ক ফোর্স গঠন করার দাবি জানিয়েছে পত্র। কিন্তু এর বাইরেও আরো কিছু আছে যাদেরকে আমরা যুক্ত করাতে চাই এবং আমাদের সঙ্গে এই সংগঠনের সঙ্গে আমাদের প্রায় 50%-এর বেশি মানুষ যুক্ত হয়ে আছে। পর্যন্ত কোনো মজুরির কথা বলছি না, কিন্তু এদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার দাবিটা এটা আমাদের মুখ্য দাবি হিসেবে তুলে ধরতে চাইছি। হিসেবে নথিভুক্ত করেছে, কিন্তু ইনফরমাল কথাটা আমরা একটু অমর্যাদাকর বলে মনে করি, তাই আমরা ইনফরমালের পরিবর্তে ইন্ডিপেন্ডেন্ট হেলথ, আমরা মূলত এই 6-7টা দাবি নিয়ে আমরা লড়াই করছি এবং মূল আমাদের যেটা কথা সেটা জন্য গ্রামীণ মানুষের কাছে যাতে উন্নত চিকিৎসা সেবাতে যাতে মানুষ বঞ্চিত না হয়, সেই জন্য আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি এটা সরকারের পরিপূরক হিসেবে চেষ্টা করছি। আমরা জমা করিনি, আমরা নতুন পথ চলা শুরু করলাম এই এখন থেকে। এই সারা বাংলা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কল্যাণ সমিতি আমাদের বহু এবং এই সংগঠনটা গোটা রাজ্যভিত্তিক আমরা একটা সংগঠনের রূপ দেওয়ার চেষ্টা করছি। আমরা আগামী দিনে এই সারালিপি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আপনার নাম? সারা বাংলায় প্রান্তের গ্রামের মানুষদের চিকিৎসার জন্য এরা ব্রতী নিয়েছে এবং যারা মানুষ সহজেই চিকিৎসার আওতায় পড়তে পারে বা খুব ফোন করতে পারে, এই উদ্দেশ্যে এই সংগঠনে। সুতরাং এদের দাবি খুবই আবেদনমূলক এবং এটা হওয়া দরকার। আমরা বিগত দিনে আমাদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের অনেক যুগ্ম সচিবকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা এর আগে একটা স্মারকলিপি পাঠিয়েছিলাম। যাই হোক, কোনো কারণে সেটা হয়তো ওনাদের কাছে পাঠায়নি, কিন্তু এই নামে নয়, আগামী দিনে যাতে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা সঠিকভাবে তাদের কার্যকলাপ করতে পারে এবং মানুষের সেবায় নিজেদের, যদিও মন্ত্রী 2015 সালে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক হিসাবে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে আমাদের নাম নথিভুক্ত করেছে এবং আমাদের নাম স্বাস্থ্য ভবন থেকে শুরু করে আমাদের নাম নথিভুক্ত করা আছে এবং বিগত দিনের কোভিড কালেও আমরা কোভিড বন্ধু হিসাবে 4টা করে ট্রেনিংয়ের ব্যবস্থা রাখেন, ছোট্ট স্বল্পকালীন ট্রেনিং এবং 6 মাসের ইনফরমাল হেলথ দেওয়া হয় না। আমরা এই দাবি জানাচ্ছি যে আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে যাতে আমাদের কোনো শংসাপত্র দেওয়া হয়, যেটা আমাদের যত গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক আছি তাদেরকে যাতে একত্রিত করে এই ট্রেনিংগুলো দেওয়া যায় তার ব্যবস্থা করা। আমার নাম রিপন সাহা, আমি বর্তমানে এই সংগঠনের সাধারণ সম্পাদক।
অত্যাধুনিক জিমের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়ে গেল মালদায়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে জিমের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদা শহরের মকদমপুর বাজারের দোতলায় অত্যাধুনিক জিমের উদ্বোধন করা হয়। চেয়ারম্যান ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাকুলি চৌধুরী, কাউন্সিলর শুভময় বসু, জিমের কর্ণধার রজত সাহা সহ অন্যান্যরা। এই দিন বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে উদ্বোধন করা হয় অত্যাধুনিক জিমের। মালদা শহরেই প্রথম এত বড় জিমের উদ্বোধন করা হয়। স্বাস্থ্য ভালো থাকলে পড়াশোনা ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। তাই বর্তমানে ফাস্ট ফুডের বাজারে শরীর সুস্থ রাখতে সাধারণ মানুষকে জিম করার আবেদন জানান পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আপাতত 3টি প্যাকেজ নিয়ে জিমের পথ চলা শুরু বলে জানান জিমের কর্ণধার রজত সাহা। অনেক দিন থেকে আমার এটা চিন্তা ছিল যে মালদায় একটা খুব বড় জিম খোলার। তো এটা হয়তো আমি একা পারতাম না, কাকুর একটা মেন্টালি আর বলো বা ফিজিক্যালি বলো অনেক সাপোর্ট ছিল। কাকু প্রথম থেকে বলে আসতো যে, কাকু বলতে কিষান কাকুর কথা বলছি, মানে উনি একটাই কথা বলতো যে হেলথ নিয়ে এখন সবাই খুব একটা ভাবেন। তো আমরা চেয়েছিলাম যে না, কাকু তুই এমন কিছু কর যেটা হেলথের ব্যাপার দিয়ে কিছু যাতে করতে পারি। তখন আমার মাথায় আইডিয়া ছিল, ঠিক আছে আমি তো জিম খুলবো, তো এর মধ্যে কিছু একটা প্ল্যান করে নিই। তখন হট করে বাড়ির থেকেও একটা পারমিশন পেলাম যে হ্যাঁ ঠিক আছে খোলা যাবে। তো ওই প্ল্যান করে আজকে এই জিনিসটা খোলা হলো, মানে মালদার বুকে এরকম একটা জিম। ছোটো থেকে অনেক মানে স্বপ্ন থাকে না যে একটা বড় জিম হবে, তো ওই আশা নিয়ে এই জিমটা খোলা। আর জিমের ব্যাপারে সাধারণত অনেকের মাথায় একটা কোয়েশ্চেন আছে যে কি রেট, মাসে কি লাগবে না কত টাকা করে অ্যাডমিশন ফি। তো ওই ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করে দিই। আমি 3 মাস, 6 মাস, 1 বছর এই 3টে প্যাকেজ রেখেছি আপাতত। এই প্যাকেজের মধ্যে 3 মাসের প্যাকেজটা হচ্ছে 3000 টাকা উইদাউট ট্রেডমিল। ট্রেডমিল নিলে 3900 টাকা, ওখানে কোনো অ্যাডমিশন চার্জেস লাগছে না। আর 6 মাসেরটা হচ্ছে 5500 টাকা উইদাউট ট্রেডমিল। ট্রেডমিল নিলে ওটা 7500 টাকা হবে। আর ইয়ারলি যেটা আছে ওটা হচ্ছে 10,000 টাকা উইদাউট ট্রেডমিল, আর ট্রেডমিল নিলে 13,500 টাকা। আর তাছাড়া কেউ যদি মান্থলি সিস্টেমে ভর্তি হতে চায় তো ওই ওয়ান টাইম 2000 টাকা, আর উইথ ট্রেডমিল থাকলে 2400 টাকা। তারপরে ওই কন্টিনিউ মাসে 1000 টাকা 1400 টাকা দিয়ে করতে হবে। নতুনত্ব কি রয়েছে? নতুনত্ব বলতে অনেক মেশিন ঢুকিয়েছি। আমি চাই না নিজের মুখে বলতে, আমি চাই যারা আছে দেখার ইচ্ছে আছে তারা এসে নিজের চোখেই দেখুন। হচ্ছে এত সুন্দর জিম, মডার্ন জিম, আর স্বাস্থ্যই হলো সম্পদ। দুটো জিনিস আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখা উচিত, স্বাস্থ্য আর শিক্ষা। স্বাস্থ্য যদি থাকে তাহলে শিক্ষা আসবে। এখন সর্বক্ষেত্রে যত অ্যাথলেটস আছে যারা খেলার সঙ্গে যুক্ত, প্রত্যেকে দে ইউজ দ্য জিম। আমি নিজে খেলাধুলার সঙ্গে আছি, ঠিক আছে। আমাদেরকেও সিএবি একটা জিম দিচ্ছে যাতে শরীর ঠিক থাকে। শরীর ঠিক থাকলে মন সব থাকবে, পড়াশোনা ভালো হবে। আসুক সবাই এখানে নিজের শরীর চর্চা করুন। স্বর্গীয় কস্তুরী দাস প্রাক্তন বিধায়কের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয়। স্বর্গীয় কস্তুরী দাস প্রাক্তন বিধায়কের 8ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের এক কর্মসূচি গ্রহণ করা হয়। মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে বিধান ভবনে আয়োজিত মহতী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা পৌরপিতা সুভাষিস দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার পৌরপ্রধান ও বিধায়ক দুলাল দাস, উপপৌরপ্রধান জনাব আবু তালেব মোল্লা, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীজিৎ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক পৌরপিতা ও জনপ্রতিনিধি বৃন্দ। এদিন পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজর কাড়া। মহেশতলা প্রাক্তন বিধায়ক, প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি। প্রায় 1500
ছাত্রছাত্রীকে আমরা শিক্ষা সামগ্রী, আমাদের মধ্যে 120 জন অলরেডি রক্ত দিয়েছে, সেই টার্গেটটা আমাদের 150 জনের মতন আছে। হয়তো 150 জন রক্ত দেবে এবং আমরা ছেলে মেয়েদের মধ্যে বিলি করে দিয়েছি। সামনে ভোট আসে, দল যেভাবে নির্দেশ বলবো, আমাদের এমপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি কোঅর্ডিনেটর হিসাবে সামিমকে কোঅর্ডিনেটর হিসাবে যেভাবে বলবে সেভাবেই আমরা প্রার্থীর জন্য ঝাঁপিয়ে পড়ব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই কাজ করছে এবং ওরা চেষ্টা করছে যে বৈধ ভোটারদের কিভাবে নাম বাদ দিয়ে বাংলায় কেউ কাজ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বিগত নির্বাচনগুলোতেও যেভাবে মানুষ রাস্তা রেখেছে, ঠিক এবারও মানুষ সেভাবেই বিপুল আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। যাদের নেতৃত্বে আমি বলবো না, এটা সুভাষিস দাসের মা এবং তার পরিবারের একটা দায়িত্ব। সুভাষিস দাস নেতৃত্ব দেবে দলে, এটা তো দলের ব্যাপার নয়, দলীয় বিধায়িকা ছিলেন, দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, সেই হিসাবে অতএব এটা সুভাষিস দাসের নেতৃত্ব বলাটা ভুল, সুভাষিস দাসের কর্তব্য পরায়ণ হয়ে কংগ্রেস দিচ্ছে। আর কস্তুরী দাসের অষ্টম মৃত্যু সভার সময় এটা প্রতি বছরই হয়। আসলে কস্তুরী দাস তো মানুষের নেত্রী ছিল, আমাদের দল মানে মানুষের মধ্যেই তিনি, আজও তিনি বিলীন হননি, আমাদের মধ্যেই আছে। আমরা অনেকে বিশ্বাস করি মৃত্যুর পরে মানুষের কাজের মধ্যে বেঁচে থাকে, তো এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের, কারণ তার ভাবমূর্তি, তার স্বচ্ছতা, তার কাজ এই এলাকার তৃণমূলকে শক্তিশালী করেছে। দেখুন, কস্তুরী দাস সম্বন্ধে তো নতুন করে বলার কিছু নেই, ওটা মহেশতলার আবেগ। এবং আমরা জানি যে আমাদের প্রাক্তন বিধায়ক কস্তুরী দাস তিনি কতটা মানুষের মধ্যে জড়িয়ে আছে আজও, তার জন্যই তার প্রতিফলন আজকে এত বড় একটা রক্তদান শিবির আর এত খুদে কচিকাচাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম, তাতেও আমরা দেখতে পাচ্ছি মানুষের কিভাবে ঢল নেমে পড়েছে। তার নামটা একটা বড় ব্র্যান্ড মহেশতলা, এটা আমরা জানি, তারই আজকে প্রতিফলন এই রক্তদান শিবির আর বাচ্চাদের বই খাতা বিতরণ। 100% প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছে, সংগঠন শক্তিশালী, আমরা সবসময় প্রস্তুত। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।